বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি এই বৈশ্বিক মহামারী করোনায় তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমিও ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি, নিরাপদে আছি। আমাদের আজকের আলোচ্য টপিক চ্যাপ্টার 7 এবং চ্যাপ্টার শিরোনাম লায়াবিলিটিস লং টার্ম বন্ডস। তো আমরা শুরুতেই একটু জেনে নেই বন্ডস বলতে আমরা মূলত কি বুঝি। দীর্ঘমেয়াদী অর্থায়নের একটি অন্যতম উৎস হলো বন্ডস। যৌথ মূলধনী কারবারের দীর্ঘমেয়াদী অর্থায়নের গুরুত্বপূর্ণ একটি উৎস বন্ড বা ঋণপত্র। আর বন্ড হোল্ডারগণ কোম্পানির মূলত একজন পাওনাদার। আর সর্বপ্রথম ঋণপত্র হোল্ডারদের দাবি পূরণ করতে হয় কোম্পানি আইন 1994 অনুসারে। সর্বপ্রথম ঋণপত্র হোল্ডারদের দাবি পূরণ করতে হয়, আর ঋণপত্র মালিকদের নির্দিষ্ট হারে সুদ প্রদান করতে হয়। আর বন্ড মূলত পরিশোধযোগ্য, অপরিশোধযোগ্য। এছাড়াও বন্ডের আরো শ্রেণী বিভাগ রয়েছে, আমি তোমাদের মাঝে সেই শ্রেণী বিভাগগুলো একটু বলে দিচ্ছি। সিকিউরড বন্ড, আনসিকিউরড বন্ড, রিডিমেবল বন্ড, ইরিডিমেবল বন্ড, গভর্নমেন্ট বন্ড, convertible bond, callable bond, coupon bond, zero coupon bond, registered bond, and income bond. তো আমি ক্লাসিফিকেশন গুলো একটু সংক্ষিপ্ত ভাবে আমি তোমাদের মাঝে আলোচনা করছি। প্রথমে আসি সিকিউরড বন্ড। সিকিউরড বন্ড হলো সেই বন্ড যে বন্ড ইস্যুর সময় এর বিপরীতে কোনো না কোনো প্রকার সম্পত্তি জামানত রাখা হয়, অর্থাৎ এর প্রয়োজনীয় দলিলপত্রাদি বন্ধক রাখা হয়। এই ধরনের বন্ডকে আমরা বলবো সিকিউরড বন্ড, যেমন মর্টগেজ বন্ড। এবারে আমরা আসি আনসিকিউরড বন্ড। তাহলে আনসিকিউরড বন্ডটা কি? আনসিকিউরড বন্ড হলো যে বন্ড ইস্যুর সময় এর বিপরীতে কোনো জামানত রাখা হয় না, তাকে আমরা বলবো জামানতবিহীন বন্ড অথবা আনসিকিউরড বন্ড, যেমন ইনকাম বন্ড। এরপরে আমরা আসি রিডিমেবল বন্ড বা পরিশোধযোগ্য বন্ড। রিডিমেবল বন্ড বা পরিশোধযোগ্য বন্ড বলতে আমরা বুঝবো সেই সকল বন্ড যা ইস্যুর সময় তা পরিশোধের মেয়াদ উল্লেখ থাকে। এবার আমরা আসি ইরিডিমেবল বন্ড বা অপরিশোধযোগ্য বন্ড। যে সকল বন্ডে উহা পরিশোধের মেয়াদ বা সময় কোনো কিছুই উল্লেখ থাকে না, তাকে আমরা বলবো অপরিশোধযোগ্য বা ইরিডিমেবল বন্ড। এবার আমরা আসি গভর্নমেন্ট বন্ড। আমরা বন্ডের ক্ষেত্রে দেখি সবচেয়ে সিকিউর এবং সবচেয়ে সেফ বন্ড হলো গভর্নমেন্ট বন্ড। সরকার যখন তার অর্থের প্রয়োজন পড়ে তখন বিভিন্ন সময় বন্ড ইস্যু করে থাকে জনসাধারণের মাঝে, তখন আমরা তাকে বলবো সরকারি বন্ড বা গভর্নমেন্ট বন্ড। আর এ ধরনের বন্ড সাধারণত বাংলাদেশ ব্যাংক বা যে কোনো রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ইস্যু করে থাকে। এবার আমরা আসি কনভার্টেবল বন্ড বা পরিবর্তনযোগ্য বন্ড। পরিবর্তনযোগ্য বন্ড বলতে আমরা বুঝবো ওই ধরনের বন্ডকে যে বন্ডকে আমরা তার ম্যাচিউরড সময়ের পূর্বেই
যদি কোম্পানি চায় শেয়ারে রূপান্তরিত করতে পারে, এই ধরনের বন্ডকে আমরা পরিবর্তনযোগ্য বা কনভার্টেবল বন্ড বলে থাকবো। তো একবার যদি, তবে এখানে একটা শর্ত আছে, যদি কখনো কোনো কোম্পানি কোনো বন্ডকে শেয়ারে রূপান্তরিত করে তাহলে পুনরায় আর সেটাকে বন্ডে রূপান্তর করতে পারবে না, তাহলে শেয়ার হিসেবে এটা পরিগণিত হবে। এবার আমরা আসি কলেবল বন্ড বা দাগযোগ্য বন্ড। কলেবল বন্ড হলো ওই বন্ড যে বন্ড নির্দিষ্ট সময় পরে ইস্যুকারী টাকা পরিশোধ করে পুনরায় ক্রয় করতে পারে, তাকে আমরা বলি কলেবল বন্ড, কলেবল বন্ড। এবার আমরা আসি কুপন বন্ড। কুপন বন্ড হলো ওই বন্ড যে বন্ডের গায়ে নির্দিষ্ট সুদের হার, ম্যাচিউর টাইম, ফেস ভ্যালু ইত্যাদি উল্লেখ থাকে, তখন আমরা তাকে বলি কুপন বন্ড। এবার আমরা আসি জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড হলো ওই বন্ড যে বন্ডের ধারককে কোনো সুদ প্রদান করা হয় না, তাকে বলা হয় জিরো কুপন বন্ড। এই ধরনের বন্ড সাধারণত বাট্টায় বিক্রি করা হয় এবং মেয়াদ পূর্তিতে বন্ডের সমুদয় অর্থ ফেরত দেওয়া হয়। এবার আমরা আসি রেজিস্টার্ড বন্ড বা নিবন্ধিত বন্ড। যে সকল বন্ডে ধারকের নাম, ঠিকানা কোম্পানির নিবন্ধন বহিতে লিপিবদ্ধ থাকে তাকে আমরা নিবন্ধিত বন্ড বলি। আর এই নিবন্ধিত বন্ড সাধারণত হস্তান্তরযোগ্য হয় না, মেয়াদ পূর্তিতে বা নির্দিষ্ট সময়ান্তে মালিককে শুধুমাত্র সুদ প্রদান করা হয়। সর্বশেষ আমাদের রয়েছে ইনকাম বন্ড বা আয় বন্ড। ঋণ গ্রহীতার যথেষ্ট পরিমাণ আয় হলে তার ভিত্তিতে যে বন্ডের সুদ প্রদান করা হয়, এ ধরনের বন্ডকে আমরা বলি আয় বন্ড। সাধারণত আয় বন্ডটা ঋণ গ্রহীতার আয়ের উপরে নির্ভর করে, যদি আয় হয় তাহলেই তারা সুদ প্রদান করবে, অন্যথায় সুদ প্রদান করবে না। এবার আমরা আসব ভ্যালুয়েশন অফ বন্ড। আমরা কিভাবে বন্ড ভ্যালুয়েশন করব, সেই ভ্যালুয়েশনের সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে। একটা হলো ফেস ভ্যালু বন্ড, আর একটা হলো প্রিমিয়াম বন্ড, আর একটা হলো ডিসকাউন্ট বন্ড। মূলত এই তিনটি পদ্ধতিতে বা তিনটি উপায়ে বন্ডকে ভ্যালুয়েশন করা যায়। তাহলে আমরা সর্বপ্রথমে আসি ফেস ভ্যালু বন্ডটা কি। ফেস ভ্যালু বন্ডটা হলো এমন একটি বন্ড যেটা সাধারণত বন্ডটা ম্যাচিউর হওয়ার পরে বন্ডের টাকা পরিশোধ করা হয়। A bond's face value is the amount the issuer provides to the bondholder once maturity is reached. তো বন্ড ইস্যু at par value, পার ভ্যালুতে বন্ডটা কিভাবে আমরা ইস্যু করব সেটা মূলত হলো পার ভ্যালু সমান সমান ফেস ভ্যালু ইকুয়াল টু মার্কেট ভ্যালু। যখন আমরা বন্ডকে পার ভ্যালু এট পার ভ্যালুতে মূল্যায়ন করব। এরপর আমরা আসি প্রিমিয়াম বন্ড। প্রিমিয়াম বন্ডটা কি হলো? প্রিমিয়াম বন্ড হলো ওই বন্ড যে বন্ডটা ফেস ভ্যালুর থেকে মার্কেট ভ্যালু যা আছে তার চেয়ে অধিহারে আমরা যখন বিক্রি করব, বা বন্ডের ফেস ভ্যালুটা যেটা আছে তার চেয়ে অধিহারে আমরা বন্ডটা যখন বাজারে বিক্রি করব, এটাকে আমরা বলবো প্রিমিয়াম বন্ড। সাপোজ একটি বন্ডের ফেস ভ্যালু আছে 100 টাকা, যখন ওইটা আমরা 110 টাকায় ইস্যু করব তখন ওইটা হবে প্রিমিয়াম ইস্যু। এখানে ওই 10 টাকা হলো প্রিমিয়াম রেট। তো at premium rate equals to face value less than face value greater than market value. ডিসকাউন্ট এবং সর্বশেষ আমরা আসি ডিসকাউন্ট বন্ড। A discount bond is a bond that is issued for less than its par or face value, or a bond currently trading for less than its par value in the secondary market. তাহলে ডিসকাউন্ট বন্ডটা হলো ওই বন্ড যে বন্ডটার
যে ফেস ভ্যালু থাকবে তার চেয়ে কম মূল্যে আমরা যখন সেকেন্ডারি মার্কেটে বিক্রি করব তখন ওটা হবে ডিসকাউন্ট রেটে বন্ড ইস্যু। আমরা এটা একটু ফর্মুলায় আমরা দেখাই দিতে পারি যে আর ডিসকাউন্ট সমান সমান ফেস ভ্যালু গ্রেটার দ্যান লেস দ্যান মার্কেট ভ্যালু। ইন জেনারেল আমরা বলতে পারি যে ফর্মুলা অফ বন্ড ভ্যালুয়েশন, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট বন্ড। তোমাদের সর্বপ্রথমে আমি একটু বলে রাখি যে বন্ড ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা দুটো বিষয় কনসিডার করব, একটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর একটা হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। তাহলে এই প্রিন্সিপাল অ্যামাউন্ট এন্ড ইন্টারেস্ট অ্যামাউন্টকেই আমরা প্রেজেন্ট ভ্যালুতে বা সেলিং প্রাইস ধরে আমরা বন্ডটা ভ্যালুয়েশন করব। তো প্রেজেন্ট ভ্যালু, তো এটা আমরা ফর্মুলায় দেখাতে পারি যে প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট and add present value of the interest payable equals to present value বা selling price of the bond. Bond issue costs, আমরা এবার আসতে পারি bond issue costs বলতে আমরা কি বুঝি। Bond issue cost হলো professional fees and registration fees at the time of issuance of bond। মূলত দুটো ফিস এর কম্বিনেশনই হলো bond issue costs. Bond issue costs is a contra liability accounts reported along with bonds payable. Bond issue costs include the professional fees and registration fees associated with the issuance of the bonds. এটা আমি হোস্ট দিয়ে দিই না। এবার আমরা আসি নোটস পেয়েবল। লং টার্ম লাইবিলিটি আরেকটি অন্যতম উৎস হলো নোটস পেয়েবল। Notes payable is a liability account where a borrower records a written promise to repay the lender. তাহলে নোটস পেয়েবল হলো একটা লাইবিলিটি অ্যাকাউন্ট এবং অবশ্যই এটা লং টার্ম লাইবিলিটি, যেখানে ঋণ গ্রহীতা একটা লিখিত প্রমিস দেয় ঋণদাতাকে যে একটা নির্দিষ্ট সময় শেষে সে তার ঋণের অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট পরিশোধ করবে, যেটাকে আমরা নোটস পেয়েবল হিসেবে অভিহিত করতে পারি। এই নোটস পেয়েবল আবার তিনটি ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। নাম্বার 1, জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস, interest bearing notes, and notes issued for property, goods and service. এবার আমরা আসি জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটসকে আমরা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটসও বলতে পারি। এই ধরনের নোটসের ক্ষেত্রে মূলত ইস্যুয়ার শুধুমাত্র ক্যাশের এগেনস্টে এটা সেল করে, যেখানে কোনো ইন্টারেস্ট থাকে না। এই জাতীয় নোটসকে আমরা বলবো জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোটস অথবা নন ইন্টারেস্ট বেয়ারিং নোটস। এবার আমরা আসি ইন্টারেস্ট বেয়ারিং নোটস। ইন্টারেস্ট বেয়ারিং নোটসটা হলো সবচেয়ে কমন এবং পপুলার নোটস, পপুলার একটা টার্ম, যেটা সাধারণত নোটস পেয়েবলের ক্ষেত্রে আমরা মূলত ইন্টারেস্ট বেয়ারিং নোটসকেই বুঝে থাকি এবং সবচেয়ে বেশি পপুলার আমাদের ট্রানজাকশনের ক্ষেত্রে বা নোটস ইস্যুর ক্ষেত্রে। তো an interest bearing notes is a popular means to make money for lenders. It's basically a loan. এটা মূলত একটা লোন যার এগেইনস্টে লেন্ডার ব্রোয়ারকে টাকা দিয়ে থাকে এবং তার সাথে সাথে ইন্টারেস্ট দিতেও বাধ্য থাকে।
যেখানে একটা ইন্টারেস্ট থাকবে, ইন্টারেস্ট রেট থাকবে এবং পেমেন্ট টাইম এবং উল্লেখ থাকবে। এবং এটাই মূলত নোটস পেয়েবলের ক্ষেত্রে সবচেয়ে কমন এবং পপুলার একটি মাধ্যম। আর মাঝে মধ্যে অনেক সময় দেখা যায় যে ট্রানজাকশনের ক্ষেত্রে এক ধরনের নোটস ইস্যু করা হয়, যেটা সাধারণত প্রপার্টি, গুডস বা সার্ভিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেখানে ক্যাশ ট্রানজাকশন থাকে না, শুধুমাত্র এটাকে একটা এক্সচেঞ্জ মিডিয়ামও বলা যেতে পারে, যে একটি গুডস বা পণ্যের বিনিময়ে টাকা না দিয়ে সেখানে নোটস ইস্যু করা হয়, বা নগদ টাকার পরিবর্তে প্রপার্টি, গুডস বা কোনো সার্ভিস দেওয়া হয়। যেমন আমরা যদি একটু বর্তমান প্রেক্ষাপটে বলি যে মোবাইল কোম্পানিগুলো যদি কোনো ব্যাংকের সাথে মোবাইলের মাধ্যমে কোনো সার্ভিস নেয়, কোনো ব্যাংক যদি কোনো মোবাইল কোম্পানির মাধ্যমে যদি কোনো সার্ভিস নিয়ে থাকে, তো তারা সার্ভিসের পরিবর্তে একটা নোট ইস্যু করতে পারে। এই ধরনের আবার কোনো রিয়েল এস্টেট বিজনেস যদি করে কেউ, সেক্ষেত্রে রিয়েল এস্টেট কোম্পানি তারা কোনো ব্যবসায়িকের ক্ষেত্রে টাকার পরিবর্তে তারা দীর্ঘমেয়াদী একটা নোটস ইস্যু করতে পারে। বা কোনো পণ্য যদি ক্রয় করে কেউ, পণ্যের টাকার পরিবর্তে তারা সেই পণ্যটার বিনিময়ে তারা নোটস ইস্যু করতে পারে। এটা সাধারণত সচরাচর হয় না, এটা বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে। আর এক্ষেত্রে যখন কোনো নোটস প্রপার্টি বা গুডস বা সার্ভিসের এগেনস্টে ইস্যু করা হবে, তখন সাধারণত ইন্টারেস্ট রেটটা থাকে না, আর ইন্টারেস্ট রেটটা এখানে মাইনর হয়ে দাঁড়ায়। এখানে মূলত ফেস ভ্যালুটাই থাকে, মানে যে পরিমাণ টাকা বা অ্যামাউন্টের প্রপার্টি বা গুডস বা সার্ভিসের বিপরীতে যে পরিমাণ অ্যামাউন্ট উল্লেখ থাকে নোটস পেয়েবলের ক্ষেত্রে, ঠিক সেই পরিমাণটাকে মূলত গুরুত্ব দেওয়া হয়। এখানে ইন্টারেস্ট রেটটাকে গুরুত্ব সহকারে দেখা হয় না, বা ইন্টারেস্ট রেট থাকে না বললেই চলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আশা রাখি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যা সমাধান দিব। আর তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, নিরাপদে থাকো এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে থাকো। ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে আমার লেকচার শেষ করছি। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। পড়ে শোনো, দেখো কি হয়েছে এমনিতেই।